আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে শব্দ ও তরঙ্গের বাকি অংশটুকু আলোচনা করব। আজকে আমাদের আলোচনার যে মূল বিষয়গুলো হলো ভি ইকুয়াল টু এফ ল্যামডা প্রতিপাদন করবো। এটা পুরাতন বই থেকে তোমরা শিখবে। তরঙ্গ সংশ্লিষ্ট বিভিন্ন রাশি সম্পর্কে ইতিমধ্যে আমি সংজ্ঞায়িত করেছিলাম। আজকে আমি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। শব্দ তরঙ্গের ব্যাখ্যা করব। শব্দ সঞ্চালনের জন্য একটি মাধ্যম প্রয়োজন, তা একটি পরীক্ষার মাধ্যমে ব্যাখ্যা করে দেখাবো। বিভিন্ন ধরনের শব্দ সম্পর্কে আলোচনা করব। শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব, প্রতিধ্বনি সম্পর্কে আলোচনা করব। এবং এখানে একটি সূত্র আছে, সেটা আমরা দেখাবো। তারপরে শব্দের বিভিন্ন রকম বেগের পার্থক্য এই সম্পর্কে আলোচনা করবো এবং লাস্টে শব্দের ব্যবহার সম্পর্কে আলোচনা করব। তো লক্ষ্য করো, আমি প্রথমে যেটা আলোচনা করছি অত্যন্ত ইম্পর্টেন্ট, ভি ইকুয়াল টু এফ ল্যামডা প্রতিপাদন। এখানে ভি হচ্ছে শব্দের বেগ, এফ হচ্ছে কম্পাঙ্ক, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ইতিমধ্যে আমি তরঙ্গ সংশ্লিষ্ট রাশিগুলো সম্পর্কে ব্যাখ্যা করছি। তারপরে এই প্রতিপাদন করতে গিয়ে আবার সংখ্যাগুলো আমি আবার সংজ্ঞায়িত করব। প্রথমে আমাদের এই প্রতিপাদন করতে হলে তোমরা পুরাতন বই ফলো করবে। এখানে লেখা আছে, একটু লক্ষ্য করো, পুরাতন বইয়ের মধ্যে এখানে লেখা আছে এই যে ভি ইকুয়াল টু এফ ল্যামডা প্রতিপাদন। ঠিক আছে, অর্থাৎ তরঙ্গ মানে এখানে যে পার্টটা লেখা আছে, তো এই কম্পাঙ্ক মানে তরঙ্গ যে সাবটারটা আছে সেই সাবটারের মধ্যে তরঙ্গ দ্রুতি, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটাই, অর্থাৎ ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এখানে ভি হচ্ছে বেগ, তরঙ্গের বেগ, আর এফ হচ্ছে কম্পাঙ্ক, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। প্রথমে তোমাকে এক নাম্বার প্রথম কিভাবে শুরু করতে হবে দেখো, প্রথমে তরঙ্গ দৈর্ঘ্য সংজ্ঞা দিতে হবে। তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা, তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা কি? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে একটি পূর্ণ কম্পন সম্পূর্ণ হতে যায়। লক্ষ্য করো, এটা তো অনুপস্থ তরঙ্গ। এই একটি পূর্ণ কম্পন দেখো, একবার তরঙ্গ শীর্ষ, একবার তরঙ্গ পাদ, এই হলো তরঙ্গ শীর্ষ, এই হলো তরঙ্গ পাদ। এটা হলো একটি পূর্ণ কম্পন, এটা হলো আরেকটি পূর্ণ কম্পন। তাহলে দেখো, একটি পূর্ণ কম্পন সম্পূর্ণ করতে যে সময় লাগে, সেই সময় তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ এইখান থেকে এখান পর্যন্ত দূরত্ব বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। আবার দেখো, এটাও বলা যাবে তরঙ্গ দৈর্ঘ্য। অথবা পরপর দুটি সমদশার মধ্যবর্তী দূরত্ব তরঙ্গ দৈর্ঘ্য বলা যাবে, কারণ এখান থেকে এখানে দূরত্ব, আর এই দশা সমদশা। কেন? এটাও তরঙ্গ শীর্ষ, এটাও তরঙ্গ শীর্ষ। তাহলে দেখো, এই সমদশার মধ্যবর্তী দূরত্ব কিন্তু ততটুকু। এখান থেকে একটি পূর্ণ কম্পনের দূরত্ব যতটুকু, আর পরপর দুটি সমদশার মধ্যবর্তী দূরত্ব কিন্তু ততটুকু। আবার দেখো, এটা হলো তরঙ্গ পাদ, এটাও তরঙ্গ পাদ। আবার এখান থেকে এখানে দূরত্ব কিন্তু সমান। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের সংখ্যা কিন্তু আমরা দুইভাবে সংজ্ঞায়িত করতে পারি। একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে, সে সময়ে তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। অথবা পরপর দুটি সমদশার মধ্যবর্তী দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে প্রথমে তোমাকে তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা দিতে হবে। এবার তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা দিয়ে লিখতে হবে তরঙ্গ দৈর্ঘ্যকে কি দ্বারা সূচিত করা হয়? ল্যামডা দ্বারা। দুই নাম্বার, তোমাকে পর্যায়কালের সংজ্ঞা দিতে হবে। পর্যায়কালের সংজ্ঞা, তাহলে পর্যায়কালের সংজ্ঞা কাকে বলে? পর্যায়কালের সংজ্ঞা কি? একটি পূর্ণ কম্পন সম্পূর্ণ করতে যে সময় লাগে সেই সময়কে বলা হয় পর্যায়কাল। ধরো এখান থেকে এখান পর্যন্ত টি সেকেন্ড সময় লাগে, তাহলে তার পর্যায়কাল হচ্ছে টি। তাহলে পর্যায়কালকে কি দ্বারা সূচিত করা হয়? টি দ্বারা। তাহলে আমরা এই দুটি সংখ্যা থেকে লিখতে পারি টি সেকেন্ডে তরঙ্গ, টি সেকেন্ডে তরঙ্গ অতিক্রম করে ল্যামডা দূরত্ব। সুতরাং এক সেকেন্ডে তরঙ্গ অতিক্রম করে উপর হচ্ছে ল্যামডা বাই টি দূরত্ব। এবার তোমাকে তরঙ্গ বেগের সংজ্ঞা দিতে হবে। তাহলে 3 নম্বরে তরঙ্গ বেগ, তরঙ্গ বেগের সংজ্ঞা দিতে হবে। একক সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ বেগ। অর্থাৎ তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব বা পর্যায়কালকে ভাগ করে যেটা পাওয়া যায় সেটি হচ্ছে তরঙ্গ বেগ। তরঙ্গ বেগকে কি দ্বারা নির্ণয় করা হয়? ভি দ্বারা। তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু ল্যামডা বাই টি। এটাকে তুমি 1 নম্বর সমীকরণ দিতে পারো। এবার তোমাকে 3 নম্বর শেষ, 4 নাম্বার, এবার সংজ্ঞা দিতে হবে কম্পাঙ্কের। কম্পাঙ্কের সংজ্ঞা কি?
প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে বলা হয় কম্পাঙ্ক। মানে 1 সেকেন্ডে যতটি পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে বলা হয় কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক পর্যায়কাল থেকে লিখতে পারি টি সেকেন্ডে পূর্ণ কম্পন সম্পন্ন করে একটি। সুতরাং 1 সেকেন্ডে পূর্ণ কম্পন সম্পন্ন করে 1/t। সুতরাং কম্পাঙ্ক কমা এর ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/t। এবার 1 নং থেকে পাই লিখতে পারি b ইকুয়াল টু এই ল্যামডা বাই t কে আমরা ভেঙে দিব 1/t ইনটু ল্যামডা, বা b ইকুয়াল টু 1/t এর পরিবর্তে লিখব ল্যামডা। এটা হচ্ছে প্রতিরোধ। তাহলে লক্ষ্য করো, প্রথমে তোমাকে তরঙ্গদৈর্ঘ্যের সংজ্ঞা দিতে হবে। একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে সেই সময় তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গদৈর্ঘ্য। তারপরে পর্যায়কালের সংজ্ঞা দিতে হবে। একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে সেই সময়কে কালকে বলা হয় পর্যায়কাল। তারপর লিখতে হবে তরঙ্গদৈর্ঘ্য পর্যায়কালের সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি, এটা লিখতে হবে টি সেকেন্ডে পূর্ণ কম্পন সম্পন্ন করে ল্যামডা, টি সেকেন্ডে তরঙ্গ অতিক্রম করে ল্যামডা দূরত্ব, সুতরাং 1 সেকেন্ডে তরঙ্গ অতিক্রম করে ল্যামডা বাই t দূরত্ব। এবার তরঙ্গ বেগের সংজ্ঞা দিতে হবে। একক সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ বেগ বা তরঙ্গ দ্রুতি। বেগ আর দ্রুতি একই কথা। সুতরাং তরঙ্গ বেগকে v দ্বারা সূচিত করলে আমরা জানি তরঙ্গ বেগ v = ল্যামডা বাই t। এই সমীকরণ হিসাবে নিব। এবার কম্পাঙ্কের সংজ্ঞা দিতে হবে। কম্পাঙ্কের সংজ্ঞা হচ্ছে একটি পূর্ণ কম্পন প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে বলা হয় কম্পাঙ্ক। তো টি সেকেন্ডে পূর্ণ কম্পন সম্পন্ন করে একটি, কি থেকে? পর্যায়কাল থেকে। পর্যায়কাল থেকে এখান থেকে এটা লিখতে পারো, পর্যায়কাল থেকে লিখতে পারি, পর্যায়কাল থেকে লেখা যায়, বা পর্যায়কালের সংজ্ঞা থেকে লেখা যায়। পর্যায়কালের সংজ্ঞা থেকে লেখা যায় টি সেকেন্ডে পূর্ণ কম্পন সম্পন্ন করে একটি, সুতরাং 1 সেকেন্ডে পূর্ণ কম্পন সম্পন্ন করে 1/t। সুতরাং কম্পাঙ্কের সংজ্ঞা থেকে লেখা যায় কম্পাঙ্ক f = 1/t। এবার এই 1 নং সমীকরণ থেকে b = ল্যামডা বাই t লিখলাম। ল্যামডা বাই ল্যামডা যেহেতু উপরে, এটাকে আলাদাভাবে লিখলাম, আর t কে নীতি যেহেতু ব্যস্তনপাতি তাই 1/t লিখলাম। এবার 1/t এর পরিবর্তে f লিখলাম, সুতরাং b = f লিখলাম। অর্থাৎ তরঙ্গ বেগ কম্পাঙ্ক গুণ তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ বেগ কম্পাঙ্ক গুণ তরঙ্গ দৈর্ঘ্য। এটি হচ্ছে প্রতিরোধ। ঠিক আছে? তাহলে এই সূত্রের প্রতিপাদনটা তোমরা বাসায় ভালো করে পুরাতন বই থেকে প্র্যাকটিস করে দিবে, আর এই সূত্রকে কাজে লাগিয়ে পরীক্ষা অঙ্ক আসে। এবার লক্ষ্য করো, আমরা এখন আলোচনা করব তরঙ্গ সংশ্লিষ্ট কতগুলো যে রাশিগুলো আছে, সেই রাশিগুলো ইতিমধ্যে আমরা আলোচনা করেছিলাম। পূর্ণ কম্পন, তারপরে তরঙ্গ দৈর্ঘ্য, তারপরে কম্পাঙ্ক, পর্যায়কাল। এই যে এই রাশিগুলো আবার বিস্তার, তারপরে তোমাদের এর আগে ক্লাসে আমরা বলছিলাম যে তরঙ্গ দুই ধরনের, একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, একটা হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। কিভাবে বুঝবো? যখন এভাবে তরঙ্গ শীর্ষ তরঙ্গ বাঁধা হবে, এভাবে দেখো সাম্যাবস্থান থেকে তরঙ্গ শীর্ষ তরঙ্গ বাঁধা, তখন এটাকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ। আর যখন এভাবে হবে প্রসারণ, আর সামনে এদিকে হলো সংকোচন, অর্থাৎ একবার সংকোচন একবার প্রসারণ, তখন এ ধরনের তরঙ্গকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গের চিত্র, আর এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গের চিত্র। এখানে সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ যতটুকু উচ্চতা, এটা হচ্ছে তার কি বিস্তার, অথবা সাম্য অবস্থান থেকে যতটুকু তার তরঙ্গ পাদ, এটা হচ্ছে তার বিস্তার। এই বিস্তার হচ্ছে এতটুকু, আবার এই হচ্ছে তার বিস্তার। এই বিস্তার আর এই বিস্তার একই। এটা হচ্ছে সাম্য অবস্থান থেকে তরঙ্গ শীর্ষ অথবা তরঙ্গ পাদা পর্যন্ত দূরত্বকে বলা হয় বিস্তার। কার বেলা? অনুপ্রস্থ তরঙ্গের বেলা। আর অনুদৈর্ঘ্য তরঙ্গের বেলায় একবার সংকোচন প্রসারণ হলে যতটুকু সংকোচন অথবা যতটুকু প্রসারণ হয়, এই যতটুকু সংকোচন অথবা যতটুকু প্রসারণ হয়, এই ততটুকু দূরত্বকে বলা হয় বিস্তার। ঠিক আছে? এই আর এই দশ হচ্ছে কম্পনশীল কণা যে কোনো মুহূর্তের অবস্থাকে বলা দশ। তাই এখানে দশটার নাম কি? তরঙ্গ শীর্ষ। এই দশটার নাম কি? তরঙ্গ পাদ। এইখানে যে দশটার নাম কি? সাম্য অবস্থা। এখানে দশটার নাম কি? তরঙ্গ শীর্ষ। এখানে এই দশটার নাম কি? এখানে এই দশটার নাম কি? তরঙ্গ পাদ। তাহলে যখন কোনো কণা কাঁপে তখন তার যে কোনো মুহূর্তের অবস্থাকে বলা হয় ওই কণাটি দশা। এখন আমরা বই থেকে একটু আলোচনা করি। বইটা তোমরা একটু খোলো আর লক্ষ্য করো।
এখানে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 197 নাম্বার পৃষ্ঠা। এখানে উদাহরণে 3 রকমের চিত্র দেওয়া আছে। প্রথম উদাহরণে এক ধরনের চিত্র দেওয়া আছে, দ্বিতীয় উদাহরণে এক ধরনের চিত্র দেওয়া আছে, আর তৃতীয় উদাহরণে দুইটা চিত্র দেওয়া আছে। এখন আমাদের আজকের এই মূল বিষয় হচ্ছে আমরা এই চিত্রগুলো থেকে কিভাবে আমরা কি বের করতে পারি তা আমি এখন আলোচনা করছি। প্রথমে আসি 7.06 চিত্রে। আমি চিত্রটা একটু এখানে এই চিত্রের মধ্যে লক্ষ্য করো, এখানে ধরো এইভাবে দেওয়া আছে, তার মধ্যে এখানে x অক্ষ বরাবর এখানে মানগুলো দেওয়া আছে। দেখো এখানে মান দেওয়া আছে 1, এখানে 1, এখানে দেওয়া আছে 2, এখানে দেওয়া আছে 3, এখানে দেওয়া আছে 4, এভাবে দেওয়া আছে। এটা হচ্ছে কি অক্ষ বরাবর, x অক্ষ বরাবর, এটা দূরত্ব কোন এককে, মিটার একক। আর y অক্ষ বরাবর দেওয়া আছে বিস্তার, কোন এককে, মিটার একক। তাহলে দেখো এখানে সর্বোচ্চ পর্যন্ত মান দেওয়া আছে 0.1, আর এখান পর্যন্ত মান দেওয়া আছে -0.1। তাহলে এবার লক্ষ্য করো, আমরা এই যেহেতু এটি তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ বাধা দিয়ে বোঝানো হয়েছে, তার মানে প্রথমেই এটি হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গের একটি উদাহরণ। এই অনুপ্রস্থ তরঙ্গে দেখো x অক্ষ বরাবর আমরা যে দূরত্ব পাই, দেখো এখান থেকে যখন তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ বাধা হয়, এই দূরত্বকে বলা হয় একবার পূর্ণকম্পন। দেখো এখান থেকে এখান পর্যন্ত কবার পূর্ণকম্পন হলো, একবার। দেখো এখান থেকে এখান পর্যন্ত একবার, আবার এখান থেকে এখান পর্যন্ত একবার। তাহলে দেখো একটি পূর্ণকম্পন সম্পূর্ণ করতে যে সময় লাগে, সেই সময় তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। দেখো কতটুকু দূরত্ব অতিক্রম করছে, 2 মিটার। তার মানে এখানে আমি কিসের মান বের করতে পারি, এই চিত্র থেকে আমরা ল্যামডার মান বের করতে পারি। কেন আমি এটা আলোচনা করছি, কারণ পরীক্ষা উদ্দীপক আকারে অনেক সময় চিত্র দিয়ে দেয়, তাহলে তোমাকে চিত্রটা বুঝে নিতে হবে। ঠিক আছে, লক্ষ্য করো। তাহলে এখান থেকে এখান পর্যন্ত এই দূরত্ব হচ্ছে ল্যামডা দূরত্ব। এবার দেখো তরঙ্গ এই সাম্য অবস্থান থেকে তার সর্বোচ্চ পর্যন্ত উচ্চতা দেওয়া আছে কত, 0.1। তার মানে এখানে কার মান দেওয়া আছে, বিস্তারের মান। তাহলে বিস্তার ইকুয়াল টু দেওয়া আছে 0.1 মিটার, অথবা নিচের দিকে হিসাব করলেও বিস্তার 0.1 মিটার। আর এটা মাইনাস দিচ্ছে যেহেতু তার বিপরীত, এই কারণে মাইনাস দেওয়া হয়েছে। এখন লক্ষ্য করো, আমি এই চিত্র থেকে আমি কি কি বের করতে পারি। এই চিত্র থেকে আমি শুধুমাত্র তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারি, বিস্তার বের করতে পারি, তরঙ্গ বের করতে পারবো না। কারণ আমরা জানি b = f ল্যামডা, যেহেতু আমরা f এর মানও বের করতে পারবো না, f = 1/2। যেহেতু আমরা t মান বের করতে পারবো না, t মানে পর্যায়কাল। দেখো এখানে আমরা ল্যামডার মান বের করতে পারবো, তাহলে এই চিত্র থেকে তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করা যায় বা বের করা যায়। এই চিত্র থেকে বিস্তার কত তা বের করা যায়। এই চিত্র থেকে তরঙ্গ বেগ v বের করা যায় না, তার কারণ হচ্ছে v বের করতে হলে আমাদের ল্যামডাও লাগবে, কম্পাঙ্কও লাগবে। এবার দেখো কম্পাঙ্ক আমার বের করতে হলে আমরা 1/3 মান লাগবে, t মানে পর্যায়কাল। দেখো এখানে পর্যায়কাল দেওয়া নাই, তাহলে পর্যায়কাল যেহেতু দেওয়া নাই, তার মানে এই চিত্র থেকে আমি পর্যায়কালের মান যেহেতু বের করতে পারবো না, তার মানে আমি f এর মানও বের করতে পারবো না। দ্যাট মিন্স কম্পাঙ্ক বের করতে পারবো না। আর কম্পাঙ্ক বের করতে না পারলে আমি তরঙ্গ বেগের মানও বের করতে পারবো না। তাহলে সিদ্ধান্ত আসি, এই চিত্র থেকে তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করা যায়, বিস্তার বের করা যায়, তরঙ্গ বেগ v বের করা যায় না। তার কারণ হচ্ছে f বের করা যায় না, তার কারণ হচ্ছে পর্যায়কাল বের করা যায় না। ঠিক আছে, এবার আমরা পরের লেখচিত্রটার দিকে লক্ষ্য করি। পরের প্রশ্ন, তোমরা বাসায় ওই উদাহরণটা ভালো করে পড়ে চিত্রের সাথে মিল করে নিবি, না হলে তুমি সৃজনশীল অ্যান্সার দিতে পারবে না। এবার পরেরটা দেখো, পরেরটা তরঙ্গ বিস্তার দেওয়া আছে, x অক্ষ বরাবর দূরত্ব পরিবর্তন দেওয়া আছে সময়, এখানে দেওয়া আছে সময় কোন এককে, সেকেন্ড একক, এখানে হবে সেকেন্ড একক। আর এখানে দেওয়া আছে এটা 2 সেকেন্ড, এটা 3 সেকেন্ড। ঠিক আছে, আর বিস্তার দেওয়া আছে 0.2, আর এদিকে হচ্ছে -0.2। এবার দেখো আমরা এই লেখচিত্র থেকে আমরা কি কি নির্ণয় করতে পারি। এই লেখচিত্র থেকে দেখো, এই লেখচিত্র থেকে এখানে আমরা বের করতে পারি না। দেখো x অক্ষ বরাবর কিন্তু সময় দেওয়া আছে। তাহলে দেখো একটি পূর্ণকম্পন সম্পূর্ণ করতে এখান থেকে যাত্রা শুরু করে এখান পর্যন্ত হলো একটি পূর্ণকম্পন, অথবা এটা। তাহলে দেখো এখান থেকে এখান পর্যন্ত সময় লাগছে আমার কতক্ষণ, 2 সেকেন্ড। তার মানে আমার পিক মান বের করা যাবে, পিক মান 2 সেকেন্ড। অর্থাৎ একটি পূর্ণকম্পন সম্পূর্ণ করতে যে সময় লাগে আমরা সময় অনুসারে বলতে পারি সেই সময়কালকে বলা হয় পর্যায়কাল। অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত পর্যায়কালের মান কত সেকেন্ড, 2 সেকেন্ড। মানে এই চিত্র থেকে 3 মান বের করা যাবে। আর 3 মান বের করতে পারলে আমরা এর মানও বের করতে পারবো, কারণ এপি করে আমরা দেখতে পারি 1/3। তার মানে এখান থেকে কম্পাঙ্কের মানও বের করা যাবে চিত্র থেকে।
তারপরে বিস্তার বের করা যাবে, বিস্তার বের করা যাবে। বিস্তার কত দেওয়া আছে 0.2, বিস্তার বের করা যাবে। এবার দেখি তো বি মান বের করা যাবে না, বি ইকুয়াল টু এফ ল্যামডা। দেখো আমার এফ এর মান দরকার আর ল্যামডা মান দরকার, এফ এর মান অলরেডি আমি পাবো কারণ কি মান আমি পাচ্ছি, কিন্তু আমার কার মান বের করা যাবে, এই চিত্র থেকে ল্যামডার মান নির্ণয় করা যাবে কারণ এখানে এক্স অক্ষ বরাবর সময় দেওয়া আছে, যদি দূরত্ব দেওয়া থাকতো তাহলে আমরা বি মানও বের করতে পারতাম। তাহলে এবার আমরা সিদ্ধান্ত আসি, তাহলে এই চিত্র থেকে আমরা কিসের মান বের করতে পারি, এই চিত্র থেকে আমরা সময়কাল বা পর্যায়কাল বের করতে পারি, আর পর্যায়কালের কারণে আমরা কম্পাঙ্ক বের করতে পারি, আর কম্পাঙ্ক আর বিস্তার মান বের করতে পারি, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য না দেওয়ার কারণে আমরা তরঙ্গ বেগের মান বের করতে পারি না। ওকে, এবার আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসি। পরবর্তী পৃষ্ঠায় লক্ষ্য করো, পরবর্তী পৃষ্ঠায় আমাদের দুইটা চিত্র দেওয়া আছে। আমাকে বলছে আমাদেরকে এই দুইটা চিত্র থেকে বলছে যে এই দুইটা চিত্র থেকে আমরা কি কি বের করতে পারি। আমরা দুইটা চিত্র এঁকে দেখাচ্ছি। লক্ষ্য করো এই চিত্র দুটো এগুলো, তাহলে একটা চিত্র হচ্ছে এভাবে দেখাবো, আবার আরেকটা চিত্র এভাবে দেখাবো। তাহলে এখানে এক্স অক্ষ বরাবর কি দেওয়া আছে দূরত্ব, এখানে দূরত্ব কত কত দেওয়া আছে, ধরো এখানে দেওয়া আছে 0.5, এখানে দেওয়া আছে 1, কোন এককে দেওয়া আছে মিটার একক, আর এখানে দেওয়া আছে বিস্তার, কোন একক দেওয়া আছে মিটার, তাহলে সব হচ্ছে বিস্তার, এখানে দেওয়া আছে 0.1। আচ্ছা, আর এখানে দেওয়া আছে সময় সেকেন্ড একক, এখানে দেওয়া আছে 0.1, এখানে দেওয়া আছে 0.2, আর এখানে দেওয়া আছে বিস্তার, তার মানে এখানে 0.1। এবার দেখো এই দুইটি লেখচিত্র একসাথে তুলনামূলক বিশ্লেষণ করে আমি এই আগে এটা লক্ষ্য করবো। এখানে আমি দেখো একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যতটুকু সময় লাগে ওই সময় যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। তার মানে এখানে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। তার মানে প্রথম চিত্র থেকে ল্যামডা ইকুয়াল টু আমি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু আমি 1 মিটার পাই। আবার বিস্তারের মানও পাই, বিস্তার কত 0.1 মিটার। আর এখান থেকে আমরা দেখো পর্যায়কাল পাই, একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে সেই সময় পূর্ণ কম্পন সম্পন্ন করতে কত 0.2, তার মানে টি মান আমরা পাই 0.2 সেকেন্ড। এবার টি থেকে আমরা এফ এর মানও পাবো, এফ ইকুয়াল টু 1/t আর বি ইকুয়াল টু এফ ল্যামডা। দেখো তাহলে এই দুটো চিত্র থেকে কিন্তু আমরা সবকিছু বের করতে পারি, তরঙ্গ দৈর্ঘ্যের মান বের করতে পারি এই চিত্র থেকে, বিস্তারের মান এখান থেকে যে কোনো থেকে বের করতে পারি একই চিত্র, পর্যায়কাল এখান থেকে বের করতে পারি, পর্যায়কাল বের করার কারণে কম্পাঙ্ক বের করতে পারি 1/t সূত্র প্রয়োগ করে, আবার বি মান বি ইকুয়াল টু এফ ল্যামডা, এফ এর মান আমরা এখান থেকে বের করে নিব, আর ল্যামডার মান তো এখানে পাই। তার মানে আমরা এই দুটো চিত্র থেকে সবগুলো রাশি মান নির্ণয় করতে পারি। এইভাবে পরীক্ষা উদ্দীপক আকারে দুইটা চিত্র দিয়েও দেখা দিতে পারে, আমরা একটা চিত্র দিয়েও দেখা দিতে পারি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো বা বইতে ভালোভাবে পড়ে নিলেই হবে। এবার দেখো 199 পৃষ্ঠার আরেকটা লেখচিত্র দেওয়া আছে। এখানে বলছে যে এখানে দশাগুলো সম্পর্কে ব্যাখ্যা করতে। দেখো আমি তোমাদের একটু দশাগুলো সম্পর্কে একটু ক্লিয়ার করে দিচ্ছি। পৃষ্ঠা নম্বর হচ্ছে 199, আমি বইয়ের সাথে মিল করে দেখাচ্ছি। এই হলো সাম্য অবস্থা, এর তরঙ্গ শীর্ষ, তরঙ্গ পাদ, তরঙ্গ শীর্ষ, তরঙ্গ পাদ দিয়ে যাবে এখানে। এবার দেখো এখানে দেওয়া আছে এ, এখানে দেওয়া আছে বি, এখানে দেওয়া আছে সি, এখানে দেওয়া আছে ডি, এখানে দেওয়া আছে ই। এবার দেখো এখানে দশার কথা বলছে, এ ও সি তে কি দশা আছে। দেখো এ হচ্ছে এ মানে এখানে, আর সি দশা হচ্ছে এখানে। দেখো এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ, আবার এটাও কিন্তু তরঙ্গ শীর্ষ। তার মানে এ দশা আর এই দশা এটা হচ্ছে সমদশা। তাহলে এখানে এ ও সি তে কোন দশা আছে, একই দশা, সমদশা আছে। এবার দেখো এ ও বি তে কোন দশা আছে। দেখো এ হচ্ছে তরঙ্গ শীর্ষ আর বি হচ্ছে কিন্তু তরঙ্গ পাদ। দেখো এটা হলো তরঙ্গ পাদ আর এটা হলো তরঙ্গ শীর্ষ, তার মানে এটা হচ্ছে বিপরীত দশা। তাহলে এ ও বি তে কি দশা আছে, বিপরীত দশা। তবে এই দশার মান আর এই দশার মান সমান, তবে এই দশার মান ধনাত্মক হবে, এই দশার মান হবে ঋণাত্মক। তাদের মান সমান কিন্তু তারা বিপরীত। ডি ও ই তে কি দশা আছে। দেখো ডি ও ই
দেখো ডিওইতে এদের এখানে যা মান হবে এখানে, কারণ এখান থেকে এখানে দূরত্ব, এখান থেকে এখানে দেখো এই জায়গায় একই হবে, তাহলে এদের মান হবে সমান, তবে তারা একই দশা না, কারণ এই জায়গার দশা আর এই জায়গার দশা একই না, কিন্তু এখানে মান আর এখানে মান কি হবে, সমান হবে। এই তোমরা তাহলে বইতে থেকে একটু দেখে নিয়ে প্র্যাকটিস করলেই হবে। ওকে, আমাদের মোটামুটি তরঙ্গ সম্পর্কে শেষ। এবার আমরা আলোচনা করবো শব্দ তরঙ্গ। শব্দ এক ধরনের তরঙ্গ। কেন শব্দ এক ধরনের তরঙ্গ? এই কারণে শব্দ যখন সৃষ্টি হয় তখন কোনো বস্তুর কম্পন থেকে শব্দ সৃষ্টি হয়। আমরা যখন কোনো একটা বস্তুকে আঘাত করি তখন সেখান থেকে শব্দ সৃষ্টি হয়, আমার কানে আসে কিভাবে, এর আগে আমি বলছিলাম। তখন উৎস থেকে সব ওই জায়গাটা কাঁপতে থাকে, কাঁপলে তখন আমি পূর্বের ক্লাসে সুর লাগা দিয়ে দেখিয়েছিলাম যে যখন কাঁপে তখন পার্শ্ববর্তী বায়ুস্তরকে যখন সে আঘাত করে তখন সংকোচন ঘটে। এই সংকোচনটা কোন দিকে চলে যায়, সামনের দিকে, তখন একবার সংকোচন এবং একবার প্রসারণ ঘটে, তখন একবার পূর্ণকম্পন হয়। এভাবে সংকোচন প্রসারণ হতে হতে শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়, কিন্তু বায়ুর কণাগুলো কোনো পরিবর্তন হয় না। তার মানে কি, কণাগুলো পরিবর্তন না হয়ে শুধুমাত্র মাধ্যমের মধ্য দিয়ে যখন শক্তি সঞ্চারিত হয় তখন তাকে বলা হয় তরঙ্গ। এই কারণে শব্দ এক ধরনের কি, তরঙ্গ। আমি গত ক্লাসে সুরশলাকা দিয়ে দেখিয়েছিলাম, বা তোমাদের পুরাতন বইতেও সুন্দর করে শব্দের মধ্যে সুরশলাকা দিয়ে দেখানো আছে। শব্দ চ্যাপ্টারের মধ্যে, শব্দ চ্যাপ্টারের মধ্যে এই যে এই জায়গায় এই যে চিত্রটা দেওয়া আছে সুরশলাকা দিয়ে, একটু ভালো করে লক্ষ্য করে, এই যে চিত্রটা, এই যে সুরশলাকা দিয়ে, এখানে প্রথম চিত্রে বুঝাইছে যে নর্মাল অবস্থা, অর্থাৎ একটু লক্ষ্য করো, আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। প্রথম চিত্রে যে বুঝালো যে বায়ু স্তর যেভাবে আছে স্বাভাবিক অবস্থা। দ্বিতীয় চিত্রে যখন সুরশলাকাটিকে আঘাত করা হয়, যখন এ থেকে বির দিকে যায়, তখন দেখো আগে সংকোচন দেখাইছে, অর্থাৎ পুরোটা সংকোচন, সংকোচন হয়ে যখন আবার উল্টা দিকে যায় তখন দেখো সংকোচন সামনের দিকে চলে গেছে, আর সামনে কি দেখালো, প্রসারণ। তাহলে দেখো পূর্ণ কম্পন সম্পূর্ণ হতে একবার কি ঘটে, সংকোচন, আবার কি ঘটে, প্রসারণ। এভাবে একবার সংকোচন একবার প্রসারণ করতে একবার পূর্ণ কম্পন হয়। এভাবে পূর্ণ কম্পন হয়ে হয়ে শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়ে আমাদের কানে আসে, কানের ভিতরে পর্দা কাঁপতে থাকে, তখন সেখানে আমরা কম্পন শক্তি থেকে শব্দ শুনতে পাই। তাহলে কোনো শব্দ সৃষ্টি হয় কোনো বস্তুর কিসের কারণে, কম্পনের কারণে। আর শব্দ যখন মাধ্যমের মধ্যে দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, দেখা যায় যে বায়ু স্তরের মধ্যে দিয়ে যাক আর কঠিন পদার্থের মধ্যে দিয়ে যাক, কণাগুলো স্থানান্তরিত হয় না, শুধুমাত্র নিজের অবস্থানের থেকে স্পন্দন হয়, আন্দোলিত হয়, আন্দোলিত হয়ে পাশের স্তরে কণাগুলোকে শক্তি সঞ্চারিত করে, এভাবে শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চারিত হয়। তার মানে শব্দ এক ধরনের তরঙ্গ। এখন আমরা যেটা আলোচনা করব এখানে এখন আমরা কতগুলো উদাহরণ দিয়ে আলোচনা করি। যেমন তোমাদের বইতে দেওয়া আছে প্রথম যে উদাহরণটা, ভোকাল কর্ড, অর্থাৎ আমাদের মানুষের গলায় এই ঠিক ফুসফুসের উপরে এই জায়গায় একটা কর্ড আছে, ঠিক আছে, এরকম এরকম একটা ভোকাল কর্ড আছে। যখন ফুসফুস থেকে বাতাস এভাবে বের হয়, ফুসফুস থেকে মুখ দিয়ে, অথবা বাতাস যখন ঢুকে, তখন বের হওয়ার সময় আবার ঢুকার সময়, তখন এইখানে এই দুটা অংশ এভাবে কাঁপতে থাকে। কাঁপলে তখন এখানে এই কম্পন শক্তি থেকে শব্দ সৃষ্টি হয়, তার মানে আমরা কথা বলতে পারি। তাহলে আমাদের যদি ভোকাল কর্ড না থাকতো তাহলে আমরা কথা বলতে পারতাম না। অনেক সময় দেখা যায় যে ভোকাল কর্ডের কম্পাঙ্ক যদি কমে যায় তখন কথাটা একটু মোটা শোনা যায়। আর বিশেষ করে দেখো পুরুষ মানুষের ভোকাল কর্ডটা সাধারণত ছোট থাকে, মানে শর্ট থাকে, এই কারণে তার কম্পন কম হয়। কম্পন যত কম হবে তার কম্পাঙ্ক তত কম হবে, অর্থাৎ যার কম্পাঙ্ক যত কম হবে তখন সেখান থেকে সুরবিহীন শব্দ সৃষ্টি হবে, অর্থাৎ মোটা শব্দ। এই কারণে মেয়েদের ক্ষেত্রে এবং বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত মানে যখন কথা বলে তখন একটু সুন্দর হয়। তার কারণ হচ্ছে তাদের ভোকাল কর্ডটা লম্বা হয়, যখন ফুসফুস থেকে বাতাস বের হয় তখন এখানে ভোকাল কর্ডটা অনেক বেশি কাঁপে পুরুষ মানুষের তুলনায়। যখন কম্পন বেশি হয়, অর্থাৎ প্রতি সেকেন্ডে পূর্ণ কম্পন যখন বেশি হবে তখন সেখান থেকে সুর শুনে যাবে, অর্থাৎ তখন সুরবিহীন শব্দ, মানে কিছুটা সুরলা বুঝে যাবে। এই কারণে সাধারণত মেয়ে নারীদের ক্ষেত্রে এবং ছোট শিশুদের ক্ষেত্রে কণ্ঠস্বর সাধারণত তীক্ষ্ণ হয়, আর পুরুষের ক্ষেত্রে সাধারণত মোটা হয়, সুরবিহীন হয়। তো এই উদাহরণ থেকে আমরা বলতে পারি যে ভোকাল কর্ড যদি না কাঁপতো তাহলে সেখান থেকে আমরা শব্দ শুনতে পেতাম না। তার মানে এটি কম্পনের মাধ্যমে সৃষ্টি হয়। আমরা আরেকটা উদাহরণ হিসাবে বলতে পারি, যেমন স্পিকার। তোমাদের বলতে আমি বইয়ের সাথে মিল করে পড়াচ্ছি, 200 নম্বর পৃষ্ঠায় স্পিকার। আমরা জানি যখন স্পিকার থেকে শব্দ শোনা যায় তখন ভিতরে এটা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা আছে লাস্ট অধ্যায়ে, বা তখন এই ভিতরে এরকম একটা ডায়াফ্রাম আছে, ডায়াফ্রামটা কাঁপতে থাকে।
কাঁপলে তারপরে একটা কাগজ আছে, কাগজের পরে একটা শঙ্কুর মতো এরকম ছোট একটা স্পিকারটা দেখছো তো এমন এরকম এরকম শঙ্কুর মতো থাকে। তখন এই ডায়াফ্রামটা কাঁপলে তখন এটা এখানে কাগজ আছে, কাগজটা কম্পিত হতে থাকে, তখন আমরা সেখান থেকে শব্দ শুনতে পাই। তার মানে এখান থেকেও বোঝা যাচ্ছে কম্পনের কারণে শব্দ সৃষ্টি হচ্ছে। আরেকটা কথা, আমরা স্কুলের ঘন্টা, আমরা জানি স্কুলের ঘন্টাগুলো সাধারণত কাঁসা দিয়ে তৈরি, আর এটার মধ্যে যখন আঘাত করা হয় তখন এটা কাঁপতে থাকে, আর কাঁপতে থাকলে সেখান থেকে শব্দ সৃষ্টি হয়। অনেক সময় আমরা যখন এটাকে স্পর্শ করে হাত দিই তখন কম্পন থেকে যায়, কম্পন থেমে গেলে তখন শব্দও থেমে যায়। তার মানে কি এখান থেকে আমরা বলতে পারি কম্পনের কারণে শব্দ সৃষ্টি হয়। আরেকটা উদাহরণ হিসেবে বলতে পারি গিটারের তারের মধ্যে যখন আমরা আঘাত করি তখন তারটা কিন্তু কাঁপতে থাকে, কাঁপলে তখন সেখান থেকে আমরা শব্দ শুনতে পাই। তারপরে সুরশলাকার কথা আমি বলছি। সুরশলাকা হচ্ছে এরকম এরকম, এটার মধ্যে যখন আঘাত করা হয় তখন এটা নিজের অবস্থান থেকে কাঁপে, কাঁপলে বায়ুস্তর যখন বায়ুস্তর দিয়ে যখন শক্তি সঞ্চারিত আমাদের কানে তখন সুরের মতো শোনা যায়। তাহলে যতক্ষণ পর্যন্ত কম্পন থাকবে ততক্ষণ পর্যন্ত সুর শোনা যাবে। তাহলে এই যে উদাহরণগুলো থেকে আমি বলতে পারি যে শব্দ সৃষ্টি হয় বস্তুর কম্পনের কারণে। আর এই যে কম্পনটা হওয়ার পর একটি মাধ্যমের মধ্য দিয়ে আমাদের কানে যায়, মাধ্যম ছাড়া শব্দ কখনো চলতে পারে না। তার মানে শব্দ সঞ্চালনের জন্য একটি স্থিতিস্থাপক মাধ্যম রয়েছে। স্থিতিস্থাপক কথাটার মানে হচ্ছে অণুগুলো নিজের অবস্থান থেকে এভাবে এদিকে যেতে পারবে, এদিকে যেতে পারবে, মানে একবার এদিকে যেতে পারবে আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবে। স্থিতিস্থাপকতা নিয়ে ইতিমধ্যে আমি আলোচনা করেছিলাম। তাহলে দেখো, শব্দ যে সঞ্চালনের জন্য একটি মাধ্যম প্রয়োজন তা আমরা এখন একটি পরীক্ষার মাধ্যমে ব্যাখ্যা করব। তোমাদের বইতে এই চিত্রটার মধ্যে দেওয়া আছে, দেখো এখানে একটা বেলজার দেওয়া আছে, লক্ষ্য করে এই চিত্র, এই আমি চিত্রটা আঁকতেছি না, এই বেলজার লক্ষ্য করো, এই বেলজারের ভিতরে একটা বৈদ্যুতিক ঘন্টা দেওয়া আছে আর নিচে একটা পাইপ দেওয়া আছে। এখন দেখো বেলজারের ভিতরে কিন্তু বায়ু আছে, বায়ু থাকার কারণে এখন যখন আমরা বৈদ্যুতিক ঘন্টা বাজাবো তখন দেখো বায়ু মাধ্যমের কারণে ঘন্টাটা বাজলে কিন্তু শব্দ সঞ্চারিত হয়ে আমাদের কানে আসতেছে। এখন আস্তে আস্তে নিচের পাইপ লাইনের মধ্য দিয়ে আমরা যদি ভিতরের বেলজারের ভিতরে বায়ু আস্তে আস্তে কমাতে থাকি তখন মাধ্যম আস্তে আস্তে ঘনত্ব কমতে থাকে, তখন এখান থেকে শব্দ আস্তে আস্তে কমতে থাকে। এক সময় যখন বেলজারের ভিতরে সমস্ত বায়ু যখন অপসারণ করা হবে তখন দেখা যাবে ভিতরে বৈদ্যুতিক ঘন্টা বাজতেছে কিন্তু তুমি শব্দ শুনতেছো না। এই কথার অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত মাধ্যম থাকবে ততক্ষণ পর্যন্ত শব্দ সঞ্চালিত হবে। তার মানে এর অর্থ হচ্ছে শব্দ সঞ্চালনের জন্য একটি স্থিতিস্থাপক মাধ্যম প্রয়োজন, আর মাধ্যম না থাকলে কখনো শব্দ শুনতে পাওয়া যায় না। আর সেটা এখন আমরা আলোচনা করব যে এই যখন শব্দ সৃষ্টি হয় তখন কিভাবে তিন ধরনের কম্পাঙ্ক সৃষ্টি হয়। আমরা জানি কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ, এটাকে সেকেন্ড ইনভার্সও বলা হয়। অর্থাৎ কোনো বস্তু যখন কাঁপে যদি 10 হার্টজের যদি কম হয়, অর্থাৎ কম্পন সংখ্যা খুব কম, মানে কম্পাঙ্কের কথাটা মানে হচ্ছে 10 হার্টজ কথাটা মানে হচ্ছে প্রতি সেকেন্ডে 10 বার কাঁপবে। যদি কোনো একটা উৎস থেকে যখন কম্পন সৃষ্টি হয় সেই কম্পনের কম্পাঙ্ক যদি 20 হার্টজের নিচে হয় তখন এটাকে বলা হয় শব্দেতর শব্দ, অর্থাৎ শব্দেতর শব্দ। অর্থাৎ যে শব্দের কম্পাঙ্ক শব্দেতর, অর্থাৎ যে শব্দের কম্পাঙ্ক 20 হার্টজের নিচে, সে 20 হার্টজ কথাটার কম্পাঙ্ক 20 হার্টজ কথাটার মানে হচ্ছে প্রতি সেকেন্ডে 20 বার কাঁপে। যদি এরকম কোনো উৎস থেকে শব্দ সৃষ্টি হয় যদি 20 বারের কম কাঁপে, অর্থাৎ কম্পাঙ্ক যদি 20 হার্টজের কম হয় সেখান থেকে কিন্তু আমরা শব্দ শুনতে পাই না মানুষের বেলায়। তাহলে মানুষ এই ধরনের শব্দগুলোকে বলা হয় শব্দতর শব্দ। তাহলে যে সকল শব্দের কম্পাঙ্ক 20 হার্টজের নিচে সে ধরনের শব্দ আমরা শুনতে পাই না, সেটাকে বলা হয় শব্দতর শব্দ। আর যে সকল শব্দের কম্পাঙ্ক 20,000 হার্টজের উপরে তাদেরকে বলা হয় শব্দতর শব্দ। এই ধরনের শব্দ আমরা শুনতে পাই না। আর যে সকল শব্দের কম্পাঙ্ক 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে, এই রেঞ্জের ভিতরে কোনো উৎস থেকে যদি এই রেঞ্জের ভিতরে কম্পাঙ্ক সৃষ্টি করে তখন 21 থেকে একদম 21, 22, 23, 20,000 আগ পর্যন্ত, অর্থাৎ 20 হলেও হবে 20,000 পর্যন্ত হার্টজ থাকলে কম্পাঙ্ক আমরা সেই উৎস থেকে আমরা কোনো শব্দ শুনতে পাবো। আর এটাকে বলা হয় শ্রাব্যতার সীমা। তাহলে বিভিন্ন ধরনের শব্দ,
তাহলে শব্দ কি ধরনের? তিন ধরনের সাধারণত। শব্দতর শব্দ, যে শব্দের কম্পাঙ্ক 20,000 নিচে, যা মানুষ শুনতে পায় না, সেই শব্দকে বলা হয় শব্দতর শব্দ। যে শব্দের কম্পাঙ্ক শব্দ 20,000 হার্টজের উপরে, তাদের শব্দকে বলা শব্দতর শব্দ। এই শব্দ আমরা শুনতে পাই না। আর যে সকল শব্দের কম্পাঙ্ক 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে, এটাকে বলা হয় চারপাতা সীমা। সাধারণত এই ধরনের কম্পাঙ্ক থেকে আমরা শব্দ শুনতে পাই। আবার দেখা যায় যে অনেক সময় দেখা যায় যেমন বাদুর কম্পাঙ্ক, আবার এই দেখতে আল্ট্রাসাউন্ডও বলে। শব্দতর শব্দের আরেক নাম হচ্ছে আল্ট্রাসাউন্ড। আবার শব্দতর এটার আরেক নাম হচ্ছে ইনফ্রাসাউন্ড। অর্থাৎ বাদুর কিন্তু যখন শব্দ সৃষ্টি করে, বাদুর কিন্তু চোখও দেখে, আবার শব্দতর শব্দ সৃষ্টি করে পথ চলে। যখন বাদুর সামনের দিকে পথ চলে, তখন অনেক সময় রাত্রিবেলা তো অন্ধকার থাকে, তাতেও কিন্তু পথ চলতে পারে। তার কারণ হচ্ছে বাদুর 1,00,000 হার্টজ, মানে 1,00,000 হার্টজ, অথবা তোমাদের বইতে দেওয়া আছে কত? তোমাদের বইতে 100 কিলো হার্টজ। 100 কিলো হার্টজ, 100 কিলো হার্টজ আর 1,00,000 হার্টজ একই কথা। বাদুর যখন চলে তখন প্রতি সেকেন্ডে 1,00,000 বার কাঁপে তার শব্দ, সামনে শব্দ করে। এই কারণে বাদুরের সৃষ্ট শব্দ আমরা শুনতে পাই না। এছাড়াও দেখা যায় যে অনেক সময় অনেক শব্দতর শব্দ, অনেক, যেমন ভূমিকম্প কিন্তু তোমার শব্দতর শব্দের কারণে ভূমিকম্প হয়। এটা কিন্তু অনেক পশু পাখিরা শুনতে পায়। এই কারণে অনেক সময় দেখা যায় ভূমিকম্পের আগে পশু পাখিরা ছুটাছুটি করে, তার মানে তারা আগেই বুঝতে পারে যে কোনো মুহূর্তে ভূমিকম্প হবে। তাহলে এগুলো তোমরা পড়ে নিও, পৃষ্ঠা নাম্বার 200 এবং 201। এবার আমরা শব্দ তরঙ্গের কিছু বৈশিষ্ট্য আলোচনা করব। 1, এটি একটি যান্ত্রিক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ মানে কি? মানে যে তরঙ্গের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। অর্থাৎ শব্দ, একটু আগে বলছি মাধ্যম ছাড়া শব্দ চলতে পারে না, তার মানে এটি একটি যান্ত্রিক তরঙ্গ। ওকে। 2 নাম্বার, এটি সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়। তার মানে কি? যে মাধ্যম থাকবে সেই মাধ্যম স্থিতিস্থাপক করতে হবে, অর্থাৎ যাতে অণুগুলো কম্পিত হতে পারে, স্পন্দন হতে পারে। 3 নাম্বার, এটি একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ তরঙ্গ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ সম্পর্কে ইতিমধ্যে আলোচনা করছি। অর্থাৎ যখন কাঁপে সামনে পিছনে, তার সংকোচন এবং প্রসারণ হয়। অর্থাৎ তরঙ্গ যেদিকে যাবে কম্পাঙ্ক একই দিকে হয়। অর্থাৎ তরঙ্গের সাথে কম্পাঙ্ক যদি একই দিকে হয় তখন হলো সব তরঙ্গ দৈর্ঘ্য। আর যদি কণিক হয় তাহলে তরঙ্গ অনুদৈর্ঘ্য, অনুপ্রস্থ তরঙ্গ। যদি তরঙ্গ দৈর্ঘ্য না, অনুদৈর্ঘ্য তরঙ্গ। যদি কম্পাঙ্কের সাথে তরঙ্গ যদি একই দিকে ঘটে তখন সেটাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর যদি কণিক হয় তাকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ। যেহেতু শব্দ সৃষ্টি হয় সংকোচন প্রসারণের মাধ্যমে, তার মানে একবার সংকোচন একবার প্রসারণ এইভাবে যদি ঘটে, তাহলে কম্পাঙ্ক সামনের দিকে ঘটে, তরঙ্গ সামনের দিকে হয়। অর্থাৎ অনুদৈর্ঘ্য ওর বেলা সবসময় সংকোচন প্রসারণ, আর অনুপ্রস্থের বেলা সবসময় তরঙ্গ, শীর্ষ তরঙ্গ পাবে। যেহেতু সূক্ষ্মরেখার মাধ্যমে আমরা ব্যাখ্যা করে দেখিয়েছিলাম যে সূক্ষ্মরেখার মাধ্যমে শব্দ যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন সব সংকোচন প্রসারণের মাধ্যমে যায়। এই কারণে আমরা বলতে পারি এটি একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। এরপরেও বৈশিষ্ট্য হচ্ছে শব্দ তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। তার মানে কি? কঠিন পদার্থের মধ্যে দিয়ে শব্দ দ্রুত যেতে পারে, তরল পদার্থের মধ্যে দিয়ে একটু আসতে যায়, কারণ তরল পদার্থ অণুগুলো একটু দূরে দূরে থাকে। বায়ু পদার্থের অণুগুলোর মধ্যে দিয়ে একটু আসতে যায়। অর্থাৎ কঠিন, তরল, বায়ু পদার্থের মধ্যে দিয়ে, এই তিনটে পদার্থের মধ্যে দিয়ে সবচেয়ে দ্রুত শব্দ সঞ্চারিত হয় কঠিন পদার্থের মধ্যে দিয়ে, তারপরে তরল, তারপরে বায়ু পদার্থ। তারপরে এরপরেটা হচ্ছে শব্দের বেগ মাধ্যমের তাপমাত্রা ও আর্দ্রতার উপর নির্ভর করে। তাপমাত্রা যত বাড়বে শব্দ তত দ্রুত যাবে, কারণ তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বাড়ে। আবার আর্দ্রতা বলতে বোঝাচ্ছে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বাতাস ঘনত্ব কমে যায়, আর ঘনত্ব কমে গেলে বায়ুর ঘনত্ব যত কমে যাবে শব্দের তোমার বেগ তত বাড়বে। তার মানে আর্দ্রতা বাড়লে শব্দের বেগও বাড়ে, তাপমাত্রা বাড়লে শব্দের বেগও বাড়ে। তার মানে বলতে পারি শব্দের বেগ তাপমাত্রা এবং আর্দ্রতার উপর নির্ভর করে। শব্দের বেগ তরঙ্গের বিস্তারের বর্গ সমানুপাতিক। যেহেতু তরঙ্গ, এই যে বিস্তার যত বেশি হবে, এই বিস্তার যত বেশি হবে তার শব্দের তীব্রতা তত বেশি হবে। তার মানে কি? শব্দের যেহেতু শব্দ এক ধরনের তরঙ্গ, তার মানে এটা বিস্তারের উপর নির্ভর করে। যখন এভাবে সংকোচন প্রসারণ ঘটবে, এটা না, বিস্তার সংকোচন প্রসারণ যখন ঘটবে অনুপ্রস্থ তরঙ্গের বেলা, যখন সংকোচন প্রসারণ ঘটবে যত বেশি বিস্তার হবে তত তার তীব্রতা হবে তত বেশি। অর্থাৎ শব্দের তীব্রতা তার বিস্তারের বর্গের সমানুপাতিক। এরপরে আমরা আর এটা বলতে পারি
শব্দের প্রতিফলন আছে, যেহেতু তরঙ্গের প্রতিফলন আছে, শব্দের প্রতিসরণ আছে, যেহেতু তরঙ্গের প্রতিসরণ আছে, আপনার শব্দের উপরিপাতন আছে, যেহেতু তরঙ্গের উপরিপাতন আছে, যেহেতু তরঙ্গের প্রতিফলন প্রতিসরণ উপরিপাতন আছে, তার মানে আমরা বলতে পারি শব্দের প্রতিফলন প্রতিসরণ এবং উপরিপাতন রয়েছে। এরপরে 202 নম্বর পৃষ্ঠ উদাহরণটা দেখো। এই উদাহরণটা হচ্ছে আমি একটু আগে তোমাদেরকে যে অঙ্ক করালাম, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এখানে তিনটা মান দেওয়া আছে, অর্থাৎ বাতাসের ক্ষেত্রে, পানির ক্ষেত্রে, লোহার ক্ষেত্রে। তাহলে বলছে ভি ইকুয়াল টু যদি এফ ল্যামডা হয়, তরঙ্গ দৈর্ঘ্যের মান বের করতে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু ভি বাই এফ। দেখো বাতাসের শব্দের বেগ দেওয়া আছে, ভি মান দেওয়া আছে, আর কম্পাঙ্ক তো একই জায়গা থেকে সৃষ্টি হলে সবসময় কম্পাঙ্ক একই থাকে। তাহলে এটা হচ্ছে বাতাসের ক্ষেত্রে, পানির ক্ষেত্রে হবে উপরে বেগ হবে 1400, মানে এই সূত্র দিয়ে করবে আর কি। ভি মান কম্পাঙ্কে এফ এর মান একই, ভি মান বিভিন্ন মাধ্যমে বিভিন্ন, তার মানে এটা থেকে আমরা বলতে পারি ভিন্ন ভিন্ন মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হয়, তার মানে বেগও ভিন্ন ভিন্ন হয়। এই আশা করি অঙ্কটা পারবে। এখন আমরা আলোচনা করব প্রতিধ্বনি। আমার মনে হয় প্রতিধ্বনি এবং অন্যান্য বিষয় আমরা আরেকটা ক্লাস দিয়ে শেষ করব। তো প্রতিধ্বনি আজ পর্যন্ত, আজকে এই পর্যন্ত রইল। তোমরা বাসায় একটু মিল করে, তাহলে আমাদের আজকের প্রতিধ্বনি আজ পর্যন্ত শেষ। কারণ প্রতিধ্বনি পরে খুব একটা বেশি সময় লাগবে না, তো প্রতিধ্বনিটা বেশি ইম্পর্টেন্ট, তো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। তার আগে যেগুলো আলোচনা করছি এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবো। আশা করি আগামী ক্লাসে, নেক্সট ক্লাসে মানে তৃতীয় অংশে আমাদের এই ক্লাসটা শেষ হয়ে যাবে। এরপর আমরা সৃজনশীল আমি প্রশ্নগুলো করে পাঠাবো, মেসেঞ্জারে পাঠাবো। তোমরা সাবজেক্টটা ভালো করে পড়তে হবে, না পড়লে কিন্তু সৃজনশীল ভালো করে বুঝতে পারবে না। তো ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।